আজকে শ্রী তরুণ মজুমদারের বইটা সিনেমা পাড়া দিয়ে প্রথম খণ্ড পড়ছিলাম উত্তম কুমার, সুচিত্রা সেন, দিবাকর সেন, দিলীপ মুখার্জি প্রভৃতি ফিল্ম ইন্ডাস্ট্রি তাবর তাবর মানুষদের কথা তরুণ মজুমদারেরই কলমে। যদিও শ্রী মজুমদার আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার কিছুটা পরেই চিত্র পরিচালনা জগতে এসেছেন, কানন দেবীর শ্রীমতী পিকচার্সের তৃতীয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। তবু তিনি যাদের সম্পর্কে তার বইতে লিখেছেন তাদের সবাইকেই আমি সেই সময় চিনতাম, ঘনিষ্ঠ ছিলাম, প্রিয় পাত্রও ছিলাম। ওই বইটা থেকে দু চার লাইন পড়ে শোনাই আপনাদের। প্রসঙ্গত এখানে এই কথাবার্তার মধ্যে আমরা বলতে শ্রী মজুমদার শ্রীমতী পিকচার্সের 3 জন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের কথাই বলতে চেয়েছেন। তিনি লিখছেন তাঁর বইতে, যাই হোক, নতুন ছবিতে একই সঙ্গে উত্তম আর মিসেস সেন, সুচিত্রা সেনকে এই নামেই ডাকতাম আমরা, কাজ করবেন খবর পেয়ে আমরা তো রীতিমতো উত্তেজনা ফুটছি। মূল উপন্যাস শ্রীকান্ত, তারই একটা অংশ নিয়ে তৈরি হলো চিত্রনাট্য। ছবি নামকরণ করা হলো রাজলক্ষ্মী ও শ্রীকান্ত। উত্তম আরও 2-1 দিন এলো, একবার পুরো চিত্রনাট্য শুনতে আর একবার পোশাকের মাপ দিতে। কোনো ব্যাপারই কোনো বাইরাক্কা নেই, নিজের কাজ সেরে আমাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে বেরিয়ে যেত। মিসেস সেন অর্থাৎ সুচিত্রা সেনকে কিন্তু একদিনের জন্য 1 নম্বর রিজেন্ট গ্রোভের বাড়িতে ধারে কাছে দেখা গেল না। ডিরেক্টর সাহেব কখন যে ওর বালিগঞ্জের বাড়িতে গিয়ে চিত্রনাট্য পড়া এবং অন্য সব প্রাথমিক কাজগুলো সেরে এলেন আমরা জানতেও পারলাম না। আমাদের প্রোডাকশন ম্যানেজার প্রভাত দাস খবর দিলেন যে ওকে নাকি একেবারে অকুতস্থলে দেখা যাবে প্রথম শুটিংয়ের দিন, তার আগে নয়। শ্রী তরুণ মজুমদার লিখেছেন সুচিত্রা দিদির খামখেয়ালি পেনার কথা, বিশুদ্ধ লেগ পুলিংয়ের কথা, ঘাবড়ে দেওয়ার মতো মজার কথা। প্রথমেই ধরেছিলেন শ্রী দিলীপ মুখার্জিকে, কিছু বছর পরে যিনি হয়েছিলেন কাঁচের স্বর্গের ছায়াছবির নায়ক। আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হয়েছিল। তাহলে কুলোই বলি সব। সালটা সম্ভবত ছিল 1957। কানন মাসে আমাকে ডেকে পাঠালেন তাঁর ছায়াছবি রাজলক্ষ্মী শ্রীকান্ততে ছোট শ্রীকান্তের ভূমিকায় অভিনয় করার জন্য। কানন মাসের সঙ্গে আমার আলাপ হয়েছিল ভারতলক্ষ্মী পিকচার্সের মালিক চোকানির বাড়িতে। বাবুলাল চোকানির বাড়ি ছিল সাদার্ন মার্কেটের আশেপাশে। বাবুলাল চোকানি 2টো ছবিতে আমি অভিনয় করেছি, মা ও ছেলে এবং রাজপথ। যাক, সেসব কথা। আবার আসে শ্রীমতী পিকচার্সের রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ছায়াছবির কথায়। আমাকে শ্রীমতী পিকচার্সের প্রোডাকশন ম্যানেজার নিয়ে গেলেন ইন্দ্রপুরী স্টুডিওতে। সেখানে দেখলাম একটা ছোট মেয়েও আছে বসে। শ্রী তরুণ মজুমদার আমার দিকে এগিয়ে এলেন। আমি তাকে চিনতাম না, পরে জেনেছিলাম তিনিই হলেন শ্রী তরুণ মজুমদার। তিনি যা বললেন বুঝলাম আমাকে একটা ছোট্ট সিনেতে অভিনয় করতে হবে। ওই ছোট মেয়েটাকে গালমন্দ করার পর একটা চড় মারতে হবে। আর মেয়েটা ঠোঁট কামড়াতে কাঁদতে লাগলো। এই মেয়েটা অভিনয় করেছিল শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সুদীর্ঘ শ্রীকান্ত উপন্যাসে রাজলক্ষ্মীর চরিত্রে। আমি যে সময়কার কথা বলছি সেই সময় আমি অনেক ছায়াছবিতে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে ফেলেছি। তাই আমি কানন মাইকে বলেই ফেলেছিলাম, এতটুকু অভিনয় করতে হবে। সেটা তিনি শুনে বলেছিলেন, আরে বোকা, এরপরে তো আমি আর একটা ছবি করছি, তার চিত্রনাট্য লেখা হচ্ছে, ইন্দ্রনাথ শ্রীকান্ত ও অন্নদাদি ছবিটার নাম। সেই ছবিতে তো তুই অভিনয় করবি শ্রীকান্তের ভূমিকায়, ছবির অনেকটা অংশ জুড়ে। শুনে আশ্বস্ত হয়েছিলাম। সেদিন উত্তমদা এবং সুচিত্রা দিদিও সেটে ছিলেন আমার সামনে বসেই। সুচিত্রা দিদি চিরদিনই একই রকমের ছিলেন। বলে উঠলেন, তুই তো দেখছি বেশ তালে বড় হয়ে গেছিস। তুই বললি তোর তো ক্লাস 8 হবে, এখন তো তোর কাজ পড়াশোনা করা,
এরপরে যখন স্কুল ছুটি থাকবে তখন শুটিং হলে করবেই। এখন তো শুটিং থাকলে সেটা হবে না, কারণ পরের ছবিটাতে দিদি যা বলছেন তাতে যা আমি শুনেছি আউটডোর থাকবে অনেকটা দিন। দুর্ভাগ্যবশত ওই ছায়াছবিতে অভিনয় করা আমার আর হয়ে ওঠেনি। 9th ক্লাসে উঠতে আমার অ্যানুয়াল পরীক্ষা পড়ে গিয়েছিল। সেই সময়টায় 1958 সালে শীতের সময়। সেই বছরের পর থেকে ইন্টারমিডিয়েট কোর্স উঠে গিয়ে হায়ার সেকেন্ডারি কোর্স চালু হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গে আমাদের স্কুলে। অন্যান্য স্কুলে অবশ্য হায়ার সেকেন্ডারি চালু হয়েছিল অনেকটা পরে, কিন্তু আমাকে শেষ পর্যন্ত সাউথ সুবারবান স্কুল ছেড়ে দিয়ে পদ্মপুকুর স্কুলে ভর্তি হতে হলো 10th ক্লাসের পরে স্কুল ফাইনাল পরীক্ষায় দেব বলে। আমার পড়াশোনার ছিঁড়ি দেখে মা একদমই চাইছেন না আমি নাটক চলচ্চিত্র জগতে থাকি। প্রথম দিকে মা বর্দার গণনাট্য সঙ্গে অভিনয় করাটাকে কোনো দিন বাধা দেননি, কিন্তু পরের দিকে দাদার নাটকের প্রতি এবং লিকারের প্রতি অ্যাডিকশান দেখে শুনে মা ছোট দুটো নাটক পাগল ছেলেটাকে সেই সব থেকে দূরে রাখতে চেয়েছিলেন, নাটকে চলচ্চিত্রে অভিনয় না করার দৃষ্টিভঙ্গি থেকে। সেটা ঠিক হয়েছিল কিনা জানি না, আমার মনে হয় ঠিক হয়নি। স্কুল ফাইনাল পরীক্ষার পর নিজেকে আমি অনেকটাই গুটিয়ে নিয়েছিলাম, পড়াশোনায় মন দিয়েছিলাম। গণনাট্যর সঙ্গে শাখা সংগঠনের নাটকের দলেও ছিলাম, মাকে লুকিয়ে চুরিয়ে অভিনয় করেছিলাম কয়েকটা নাটকেও। একটা সময় আমি যখন স্নাতকোত্তর স্তরে পড়তাম, সন্ধ্যের পর রাসবিহারী মোড়ের নাটকের মঞ্চ মুক্তাঙ্গনে যাওয়াটা আমার নিত্যদিনের অভ্যেস হয়ে গিয়েছিল। যদিও মুক্তাঙ্গন নাট্যমঞ্চ আমার চোখের সামনেই গড়ে উঠেছিল। এই নিয়ে আমি বলবো, এ নিয়েও অনেক গল্প আছে। আমার দাদার রাসবিহারী মোড়ের চশমার দোকানটার কথা নিয়ে, যে দোকানটাকে আশেপাশের মানুষজন আর্টিস্ট কর্নার বলেই অভিহিত করত সেই সময়ে। এসব গল্প একদিন করব। দাদার সুবাদে আমি সপ্তাহে একদিন অন্তত স্টুডিওতে যেতাম, দেখা হতো সবার সঙ্গে। 1965 সালে আমি যখন সাংবাদিকতায় যোগ দিলাম, লেখালেখিকে পাথেয় করে, সেদিন এরা দুজন, উত্তম দা এবং সুচিত্রা দিদি, ভীষণভাবে খুশি হয়েছিলেন, উচ্ছ্বসিত হয়েছিলেন অনিল দাও। সুচিত্রা দিদি তো পড়াশোনা নিয়ে একদম কিছু বলতেন না তারপর থেকে, বরং জিজ্ঞেস করতেন কী লিখছিস তুই। আমি বলেছিলাম অর্থনীতি ও বাণিজ্য নিয়ে। তারপর অবশ্য 1972 সালে যখন আমি অধ্যাপনার কাজ নিয়ে চলে গিয়েছিলাম পূর্ব মেদিনীপুরের গ্রামাঞ্চলে নকশালবাড়ি আন্দোলনের আবহে, এদের সঙ্গে সেই সময় থেকে যোগাযোগটা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে অবশ্য যখন দেখা হতো, কথা হতো খুব অল্প অভিনয় সম্পর্কে, বরং কথা হতো পূর্ব মেদিনীপুরের গ্রামাঞ্চলে কী অবস্থা সেটা নিয়ে, আদৌ আমার নিজের কী অবস্থা সেটা নিয়ে। ওনারা শঙ্কিত ছিলেন এই নিয়ে। 1980 সাল পর্যন্ত আমার স্টুডিও মহলে যাতায়াত ছিল, কিন্তু তারপর থেকে সবটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। পড়াশোনার জগতেই চলে গিয়েছিলাম পাকাপাকি। এখনও এদের কথা অনেক সময় আমার স্মৃতিতে ভেসে ওঠে বিস্মৃতির গহ্বর থেকে।
এই 81 বছর বয়সে এসে মহাপ্রস্থানের পথে মধ্যে